আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবুনুজ্জামান। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট অফ ফাংশন যে অধ্যায়টা আছে এটা শুরু করব। তো এই অধ্যায়টা আমরা তিনটা সেগমেন্টে ভাগ করেছি। প্রথমত হচ্ছে গিয়ে সেট ও ফাংশন, দ্বিতীয়ত আরেকটা ক্লাস আসবে সেটা ফাংশন ও ভেন চিত্র, এবং পরবর্তীতে আমরা টাইপ ওয়াইজ ম্যাথগুলো করাবো, টাইপ ওয়াইজ ম্যাথ করাবো। আচ্ছা, তো চলো আমরা প্রথমে সেটের সংজ্ঞাটা জেনে নিই। সেট হচ্ছে গিয়ে বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহ বা সমাবেশকে সেট বলা হয়। কি বললাম? একটা সুনির্ধারিত সংগ্রহ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ। সেট হইতে গেলে এই শর্তটা মেনে চলতেই হবে। আচ্ছা, যেমন আমরা যদি বলি যে বর্ণমালার সেট, তাহলে বর্ণমালার সেটটা কি হবে? বর্ণমালার সেট হবে ক, খ, গ, ঘ, এটসেট্রা। যদি বলি লেটারের সেট, তখন কি হবে? এ, বি, সি, ডি, এরকম সুবিন্যস্ত হইতে হবে। কিন্তু আমরা কখনোই এমন সেট লিখতে পারবো না যে এখানে এ আছে, বি আছে, আবার ক আছে, খ আছে, এমন হবে না। যে টাইপ আছে, যদি আমরা লেটার নিতে চাই লেটারে নিতে হবে, যদি আমরা স্বরবর্ণে নিতে চাই স্বরবর্ণে নিতে হবে। তার মানে এটা একটা ভুল, এই বিষয়টা একটু খেয়াল রাখবা। সেট গঠনের আর একটা পদ্ধতি আছে, সেটা কি? সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, ধরো তালিকা পদ্ধতি থেকে আসলে গঠন পদ্ধতির প্রয়োজনীয়তা কেন সেটা যদি বলতে চাই, তোরা এমন একটা সেট দিল যেটা আসলে মানে একটা অনেক বড়, এমন কিছু সেট লিখতে বললো যে 1 থেকে ধর 100 পর্যন্ত, এমন একটা সেট লিখতে বললো। এখন তোমরা কি করবে? 1 2 3 4 5 6 এইভাবে 100 পর্যন্ত লিখবা? না, তখন তো কি হয়ে যাচ্ছে? সেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা এই যে এত বড় সেট পদ্ধতিতে প্রকাশ না করে আমরা একটা সোজা ওয়েতে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতিতে। এই পদ্ধতিতে শুধু আমরা শর্ত লিখবো, ঠিক আছে? আচ্ছা, তার মানে সেট গঠন পদ্ধতিতে আমরা কি করব? শুধু আমরা শর্ত দিয়ে লিখবো। আচ্ছা, যদি আমরা একটা সেট দিই, যেমন এক্স বিলংস টু এম সাজ দ্যাট এক্স লেস দেন 10, অর্থাৎ এখানে কি বলছে? এক্স এর উপাদানগুলো হবে কি? ন্যাচারাল নাম্বার, এবং এক্স এর মানগুলো হবে 10-এর থেকে ছোট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1 2 3 4 5 6 এভাবে লিখতে পারি। আচ্ছা, আরো যদি এক্সাম্পল দেই, ধরো সেট, আর একটা সেট, যেমন এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দেন 13, এবং এক্স কি? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। আচ্ছা, তো এই সেটটা আসলে কি বুঝাইছে? যে এক্স গুলো হবে সকল ন্যাচারাল নাম্বার, এবং এক্স এর মান হবে 30-এর থেকে ছোট, এবং এক্স মৌলিক সংখ্যা। ঠিক আছে? তাহলে এই যে আমরা যদি এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে কি কি লিখবো? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে এখানে লিখবো যে হচ্ছে গিয়ে 1, এরপরে 2 3, এরপরে 5, এরপরে কি 7, ঠিক আছে, এরপর 11 13 17 19 21 23 29, ঠিক আছে? এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এই যে সেট গঠন পদ্ধতিতে আসলে প্রকাশ করবো এই জন্যই যে দেখো এখানে কতগুলো আমরা লিখলাম, বাট এগুলোকে আমরা যদি সোজা কথা প্রকাশ করতে চাই শুধু এটা লিখলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এখানে আরেকটা বিষয় আছে। অনেক সময় দেখবা যে এরকম থাকে যে এক্স বিলংস টু এম থাকে, অথবা কি থাকে যে এক্স বিলংস টু জেড থাকে, আবার দেখবা যে এক্স বিলংস টু জেড প্লাস থাকে। তো এরকম আরো অনেকগুলো টার্ম থাকে যেগুলো না জানলে আসলে সেট গঠন পদ্ধতি বা তালিকা পদ্ধতি বলো, এগুলোকে আমরা সহজে ইজিলি বুঝতে পারবো না। তো চলো এগুলো আসলে একটু জেনে নিই। দেখো,
কিছু প্রতীক আছে, যেমন আর কে বোঝানো হয় সকল বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, এখানে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা সবগুলো এখানে থাকবে। যেমন শূন্য সহ নেগেটিভ, পজিটিভ, ভগ্নাংশ যাই বলি না কেন সবগুলো রিয়েল নাম্বারের ভিতর অন্তর্গত থাকবে। ঠিক আছে, আর একটা সেট আছে, কি সেট? সেটা হচ্ছে গিয়ে আর প্লাস সেট। এগুলোকে শুধু ধনাত্মক বাস্তব সংখ্যার সেট বলে। এবং এখানে শূন্য অপেক্ষা বড় যে সকল বাস্তব সংখ্যা আছে সেগুলোকে নেব, যেমন 1 2 3 4 5 6 7 8 এগুলোকে আমরা নেব। আচ্ছা, আর একটা আছে, সেটা হচ্ছে আর নেগেটিভ। এখানে শুধু আমরা নেগেটিভ সংখ্যাগুলোকে নেব, যেমন -1 -2 -3 -4 এগুলোকে শূন্য, মানে এগুলোকে শুধু আমরা নেব। আচ্ছা, আর একটা আছে জেড। জেড কি? পূর্ণবর্গ সংখ্যার সেট। এখানে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা। আচ্ছা, যদি আমি একটা পেজ নেই, তার মানে এনতে আসলে কি বোঝায়? সকল ন্যাচারাল নাম্বার। সকল ন্যাচারাল নাম্বার। সকল ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই ন্যাচারাল নাম্বারের মধ্যে কি কি থাকবে? এই ন্যাচারাল নাম্বারের মধ্যে নেগেটিভ সংখ্যা সহ শূন্যও থাকবে, এছাড়াও সকল পজিটিভ সংখ্যা থাকবে, এছাড়াও যতগুলো ভগ্নাংশ আছে সবগুলোই আমরা নিতে পারবো এখানে। আচ্ছা, এরপর এন পজিটিভ কি বললাম? এন পজিটিভ হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র ন্যাচারাল নাম্বারের মধ্যে যেগুলো পজিটিভ সংখ্যা আছে সেগুলোকে আমরা নেব, যেমন 1 2 3। এছাড়া যদি ভগ্নাংশের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, যেমন 0.33, এছাড়াও 0.523, মানে এরকম যতগুলো ভগ্নাংশ আছে সবগুলো আমরা নিতে পারবো। শর্ত কি? শর্ত হচ্ছে কি অনলি পজিটিভ সংখ্যা নিতে হবে। আচ্ছা, এরপর আমরা যদি নেগেটিভ সংখ্যা দেখি, অনলি ন্যাচারাল নাম্বারের মধ্যে নেগেটিভ সংখ্যাগুলো নিতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে কি -1 -2 -3, অথবা যদি ভগ্নাংশকে লক্ষ্য করি -4/3। ঠিক আছে, এরকম আমরা শুধুমাত্র শুধুমাত্র নেগেটিভ সংখ্যাগুলো নিতে হবে। এখানে আরেকটা বিষয়ে আমরা ভুল করি, সেটা কি? সেটা হচ্ছে কি আমরা শূন্য সহ নিয়ে নিই। শূন্য সহ কিন্তু নেওয়া যাবে না, এই বিষয়টা একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? জেড। জেড হচ্ছে গিয়ে আর কিছুই না, শুধুমাত্র পূর্ণ সংখ্যা, পূর্ণ এবং অখণ্ড সংখ্যা নিতে হবে। পূর্ণ এবং অখণ্ড সংখ্যা নিতে হবে। এটা যদি আমরা এক্সাম্পল দিতে চাই, তাহলে দেখো এখানে কি কি আছে। এখানে আছে -3 -2 -1 0। ঠিক আছে, তার মানে এই জেডের উপাদানগুলো কি কি হবে? জেডের উপাদানগুলো কিন্তু ভগ্নাংশ আকার হবে না, শুধু এগুলোতে নেগেটিভ বলি বা পজিটিভ বলি দুটো ইউজ করা যাবে। -1 -2 0 1 2 10 15 এরকম হবে। কিন্তু এটাতে কি হবে না, এটাতে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো না। যেমন 3/4, এটা কিন্তু আমরা এই এই জেডের মধ্যে কিন্তু আমরা কি করতে পারবো না, লিখতে পারবো না, আমরা জেডের মধ্যে লিখতে পারবো না। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে যে জেড পজিটিভ। ঠিক আছে, জেড পজিটিভের মধ্যে কি কি আছে? জেড পজিটিভের মধ্যে শূন্য এবং অখণ্ড। ঠিক আছে, এবং আরও শুধুমাত্র আমরা পজিটিভ সংখ্যাগুলো নেব। এই যে আমরা যে এর আগে নেগেটিভ সংখ্যাগুলো নিলাম না, এগুলো আমরা নেব না, শুধুমাত্র 1 2 3 4, এবং শুধুমাত্র পূর্ণ সংখ্যা নেব। আবার বলতেছি, শুধুমাত্র কিন্তু পূর্ণ সংখ্যা নিতে হবে। এখানে কোনো ভগ্নাংশ বা কি বলে দশমিক এগুলো আমরা অ্যালাউ করব না। আচ্ছা, এরপরে যদি যাই এরপরে যদি যাই যে হচ্ছে কি আর ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি একটু মিস্টেক করে ফেলতেছি, সেটা হচ্ছে এখানে ন্যাচারাল হবে না, এখানে আর হবে রিয়েল নাম্বার। আচ্ছা, এখানে শুধু আমরা একটু মিস্টেক করে ফেলতেছি, মানে আমি রিয়েল নাম্বার বলতে ধরে ন্যাচারাল নাম্বার বলে ফেলতেছি। সকল রিয়েল নাম্বার, এখানে আর প্লাস, এখানে আর মাইনাস। আচ্ছা, এখন আমরা দেখি আসলে এন দ্বারা কি বোঝায়। এন হচ্ছে গিয়ে সকল ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই ন্যাচারাল নাম্বারের উদাহরণগুলো কি কি আছে দেখো। এখানে কি বলছে? সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা নিতে হবে, শুধুমাত্র ধনাত্মক অখণ্ড সংখ্যা নিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেমন কি 1 2 3 4 5 এটসেট্রা নিতে হবে। এখানে কিন্তু আমরা শূন্য নিতে পারবো না। আচ্ছা,
এরপরে যদি যাই আসলে কি বলছে মূলদ সংখ্যা সেট। আমি জানি তোমাদের অনেক এর মূলদ সংখ্যা নিয়ে প্রবলেম আছে, মূলদ এবং অমূলদ সংখ্যা। চলো আজকে এই ক্লাসটা করলে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। মূলদ সংখ্যা মূলত কি করা হয়, পি বা কিউ আকারে প্রকাশ করা হয়। আচ্ছা, তো ধরো দেখি তো এটা আসলে কিভাবে সহজে চেনা যায়। নাম্বার ওয়ান, দেখবা যে সকল মূলদ সংখ্যা কি হবে, সকল পূর্ণ সংখ্যা হবে, সকল পূর্ণ সংখ্যা হবে। যেমন 5-3, অথবা যদি -4 দেই, অথবা যদি 6 দেই, 10 দেই, এই যে সংখ্যাগুলো আছে না, যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো কি হবে, মূল সংখ্যার হবে। ইভেন এই যে জিরো, ইভেন আমরা যদি জিরোও নেই, এই জিরোটাও কিন্তু আমাদের সকল পূর্ণ সংখ্যার মধ্যে হবে। কারণ কারণ দেখো 0/1 আকারে আমরা কিন্তু লিখতে পারি, পি বা কিউ আকারে কিন্তু লিখতে পারি। সুতরাং এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, এটা কিন্তু ভুলবা না, 0 হচ্ছে একটা মূলদ সংখ্যা। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে গিয়ে দেখবে যে যে সকল সংখ্যাকে আসলে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়। যেমন কি, যেমন হাফ, এরপর কি 3/4, যেগুলোকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় এগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। আর একটা কি, সসীম দশমিক সংখ্যা যতগুলো আছে, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা যতগুলো আছে সবগুলোই মূলদ সংখ্যার ভিতরে থাকবে। যেমন আমরা যদি বলি যে 0.5, এটা একটা কিন্তু সসীম, অসীম না। আবার যদি বলি 0.275, এটা একটা সসীম দশমিক সংখ্যা। বাট যদি এমন বলি যে 0.342392 এইভাবে চলতেই আছে, এটা কিন্তু কি হবে না, সসীম দশমিক সংখ্যার মধ্যে কিন্তু থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর আর একভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে গিয়ে আবৃত, আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। তো এই আবৃত দশমিক সংখ্যাগুলো কোনগুলো, যেসব দশমিক সংখ্যা কি হয়, বারবার পুনরায় রিপিট হয়। যেমন 0.3333 এভাবে চলতে আছে, তাই না? আরো যদি বলি যে 0.6666 এভাবে চলতেই আছে, এগুলো হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা। সোজা কথায় মূলদ সংখ্যা তাহলে প্রথমে কোনগুলো হবে, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, যেমন 534। এরপর কোনগুলো হবে, যেগুলো সাধারণ ভগ্নাংশ সংখ্যা, যেমন হাফ, 3/4, এছাড়াও যেগুলো ভগ্নাংশ আছে। আরগুলো কি হবে, সসীম দশমিক সংখ্যা, যেমন 0.5, 0.275 এগুলো হবে। আরেকটা কি হবে, আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, যেমন যে সংখ্যাগুলো ভগ্নাংশের, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, বারবার রিপিট হয়। আচ্ছা, তো এগুলো আমাদের মূলদ সংখ্যা। এরপরে আমরা যদি অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করি, অমূলদ নিয়ে আলোচনা করি, তো অমূলদ কিভাবে চিনবো। দেখো, অমূলদ চেনার খুবই কয়েকটা ইজি ওয়ে আছে, যেগুলো আসলে কি বর্গমূল নয়। কি নয়, বর্গমূল নয়। এই বর্গমূল নয় এমন যে মানগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে অমূলদ হবে না। যেমন আমরা যদি এক্সাম্পল দিতে চাই যে √2, দেখো এই √2 কে আমরা যদি, এই √2 কিন্তু বর্গমূল নয়, ঠিক আছে, √2 কে আমরা ভাঙতে পারবো না। দেখো এই আবার আরেকটা যদি √2 কে ভাঙায় তাহলে কি মান পাবো, দেখো 1.414213 এরকম মান চলতে আছে। দেখো এটা কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে না, একই সংখ্যা বারবার রিপিটেশন হচ্ছে না। এই সেন্সেও কিন্তু আমরা বলতে পারি এটা মূলদ সংখ্যা নয়, এটা একটা অমূলদ সংখ্যা। এবং আর একটা কি, এটা দেখো পূর্ণবর্গ নয়। হ্যাঁ, আমরা বলতে পারি, যেমন আমরা যদি বলি যে √4, এটা কিন্তু একটা মূল সংখ্যা। কারণ কি, √2 কে আমরা ভাঙতে পারি, ওই যে √2 স্কোয়ার পূর্ণবর্গ আকারে ভাঙতে পারি, তখন কি হয়, স্কোয়ার এবং রুট কাটাকাটি যায় এবং শুধু 2 পড়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, তো পূর্ণবর্গের যেসব সংখ্যা নয়। আরেকটা কি, সেটা হচ্ছে কি, যেমন ঘনমূল, ঘনমূল যতগুলো আছে, যেমন এক্সাম্পল যদি দিতে চাই, যেমন 3/√2, দেখো এটা একটা ঘনমূল আছে। এছাড়াও 3/√5, এগুলো যতগুলো ঘনমূল আছে সবগুলোই কি অমূলদ সংখ্যা। এগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা আছে কি, যে বিশেষ সংখ্যা, বিশেষ সংখ্যা, বিশেষ সংখ্যাগুলো কি কি, যেমন আমরা ধরতে পারি পাই। দেখো পাইয়ের মান আমরা কি লিখতে পারি,
পাইয়ের মান কিন্তু একটা স্পেসিফিক মান আছে, ঠিক আছে। তো পাই হচ্ছে গিয়ে একটা অমূলদ সংখ্যা। তো আমরা আসলে এখানেও আরেকটা বিষয় ভুল করি, সেটা হচ্ছে গিয়ে পাইকে আমরা মনে করি যে পাইকে তো 22/7 আকারে তো লেখা যায়। তাহলে তো এই সেন্সে তো কি হয়, পাই একটা মূলদ সংখ্যা হয়, কারণ কি ভগ্নাংশে প্রকাশ করা আছে। বিষয়টা আসলে এমন না। এখানে দেখো মানে পাই সমান 22/7 এইটার কাছাকাছি ইকজুয়া মানে একদম কারেক্টলি কিন্তু এটা না। তাই আমরা বলতে পারি যে আসলে পাই একটা অমূলদ সংখ্যা। যদি এক্স্যাক্টলি 22/7 হইতো, তখন আমরা বলতে পারতাম যে পাই একটা অমূলদ সংখ্যা। আশা করি আমরা মূলদ এবং অমূলদ সংখ্যাটা ক্লিয়ার হয়েছে। যদি আরেকবার রিভিশন আকারে দিতে চাই, সকল পূর্ণবর্গ সংখ্যা হবে মূলদ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ, সসীম দশমিক এবং আবৃত দশমিক, এই চারটা হবে মূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যাগুলো হবে যেগুলো মানে পূর্ণ বর্গমূল নয় এমন সংখ্যা, ঘনমূল এবং বিশেষ সংখ্যা, ঠিক আছে, এগুলো হবে অমূলদ সংখ্যা। তো আশা করি আমরা বাস্তব সেট সম্পর্কিত যতগুলো প্রতীক আছে এগুলো আমরা আহ, খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছি। আচ্ছা, এরপরে আসি আসলে সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেট কাকে বলে? আহ, যদি সকল সেট একটি নির্দিষ্ট বড় সেটের উপসেট হয়, কি বললাম, যদি সকল সেট একটি নির্দিষ্ট বড় সেটের উপসেট হয়, তাকে কি বলে? সার্বিক সেট বলে। সার্বিক সেট বলে, ঠিক আছে। আরো একটু যদি সহজভাবে বলতে চাই, যে যে সেটের সব উপাদান নিয়ে আমরা কাজ করব তাকে সার্বিক সেট বল। কি বললাম? যে সেটের সব উপাদান নিয়ে আমরা কাজ করব তাকে সার্বিক সেট বল। আচ্ছা, একে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করে থাকি। সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি। এবং একটা যদি রিয়েল টাইম যদি এক্সাম্পল দিতে চাই, যেমন ধরো তোমার ক্লাসে সব ছাত্র ছাত্রী আছে, তাই না? তো এই সকল ছাত্র ছাত্রী মিলেই একটা সার্বিক সেট গঠন হবে। বুঝতে পারছো? সার্বিক সেট হচ্ছে গিয়ে সবার বস। কি বললাম? সার্বিক সেট হচ্ছে গিয়ে সবার বস, এবং এটা ইউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটা এক্সাম্পল যদি দিতে চাই, ধরলাম যে 1 থেকে 10 পর্যন্ত একটা সার্বিক সেট, তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে সম্পূর্ণটা মিলেই একটা সার্বিক সেট গঠন হলো, ঠিক আছে। এটা খুবই একটা সিম্পল একটা জিনিস। আচ্ছা, উপসেট তাহলে কি? উপসেট হচ্ছে গিয়ে ধরো এ এর প্রতিটি উপাদান যদি বি নামক একটা সেটে বি সেটে থাকে, তাহলে আমরা বলতে পারি কি? তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে বি এর উপসেট। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। চলো একটা এক্সাম্পল দিই। ধরো বি একটা উপসেট 1 2 3 4, এবং এ একটা উপসেট 2 4। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এখানে দেখো 2 আছে, এখানে 4 আছে, এখানেও দেখো 2 আছে, এখানে 4 আছে। তার মানে কি? এ সেটে প্রত্যেকটি উপাদান বি সেটে উপস্থিত আছে না? তার মানে কি? এ সেটে প্রত্যেকটি উপাদান যদি বি সেটে উপস্থিত থাকে, তখন আমরা এ সেটকে কি বলবো? বি সেটের উপসেট বলবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় খেয়াল রাখে, সেটা হচ্ছে গিয়ে ফাঁকা সেট আছে না? ফাঁকা সেটকে তো এইভাবে প্রকাশ করি, এইভাবে, অথবা এই যে এইভাবে। এই ফাঁকা সেট হচ্ছে গিয়ে সব সেটের উপসেট, এই বিষয়টা আমরা ভালোভাবে লক্ষ্য রাখবো, ঠিক আছে। তার মানে ফাঁকা সেট হচ্ছে গিয়ে ফাঁকা সেট সব সেটের উপসেট। আবার বলতেছি, যদি কোনো একটা সেট, ধরো এই একটা সেটের সকল উপাদান যদি বি সেট উপস্থিত থাকে, তখন তাকে বলতে পারবো
এ সেট হচ্ছে গিয়ে বি সেটের উপসেট। আচ্ছা, এরপরে প্রকৃত উপসেট কোনগুলো? প্রকৃত উপসেটে যদি আমরা প্রথমে সংজ্ঞা দিতে যাই, তাহলে এ বি এর উপসেট হবে, ঠিক আছে, মানলাম, এর আগ পর্যন্ত ঠিক আছে। বাট এখানে আর একটা শর্ত যুক্ত হবে, সেটা হচ্ছে গিয়ে এ নট ইকুয়াল টু বি। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার মানে কি, প্রকৃত উপসেট হইতে গেলে আর একটা বাড়তি আমাদের একটা শর্ত যুক্ত করতে হবে। সেটা কি? এ এবং বি কখনো সমান হওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, যদি একটা আমরা এক্সাম্পল দিই, ধরো বি সেট হচ্ছে গিয়ে 1 2 3 4 5, ঠিক আছে, এবং আরেকটা এ সেট কি 2, আর একটা হচ্ছে গিয়ে 4। এখানে দেখো দুইটা শর্ত মানে কিনা। প্রথমত এ এর সকল উপাদানগুলো বি সেটে উপস্থিত আছে কিনা, 2 4 2 4, হ্যাঁ উপস্থিত আছে। এবং আরেকটা শর্ত কি, আরেকটা শর্ত হচ্ছে গিয়ে এ এবং বি কখনো সমান হওয়া যাবে না। এখানে দেখো বি এর এলিমেন্ট আছে 5টা এবং এর এলিমেন্ট আছে 2টা, তার মানে এ এবং বি নট ইকুয়াল। তাই আমরা বলতে পারি যে এ প্রকৃত উপসেট হচ্ছে গিয়ে বি, ঠিক আছে। ও আরেকটা যে বিষয় ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে উপসেটকে কিন্তু এইভাবে প্রকাশ করা হয়, এই যে উপসেটকে এইভাবে প্রকাশ করা হয়, এবং প্রকৃত উপসেটকে শুধু এটা দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়টা কিন্তু আমরা গোলমেল করব না, এটা শুধুমাত্র প্রকৃত উপসেটের সাইন, এবং আর এইটা হচ্ছে গিয়ে শুধুমাত্র উপসেটের সাইন, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি বলতে পারি, এই যে এই সাইনটা দিতে পারি, এ উপসেট হচ্ছে গিয়ে বি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেজে যাই। তো প্রকৃত উপসেট হচ্ছে গিয়ে কোনগুলো? দুটা শর্ত মানবে, একটা হচ্ছে গিয়ে সবগুলো উপাদান তো থাকবেই, পাশাপাশি এ এবং বি কখনো সমান হওয়া যাবে না। আচ্ছা, যদি আর একটা উদাহরণ দেই, যেমন এর আছে 1 2 3 এবং বি আছে হচ্ছে গিয়ে 1 2 3, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে বি এর প্রত্যেকটি উপাদান এ সেটে আছে, বেশ ভালো কথা, কিন্তু এখানে কিন্তু এ এবং বি সেট কি আছে, সমান আছে। তাই আমরা বলতে পারবো যে এ প্রকৃত উপসেট নয়। এ প্রকৃত উপসেট মানে এ হচ্ছে কি বি এর প্রকৃত উপসেট নয়। আশা করি ক্লিয়ার হয়েছো। তার মানে সোজা কথায় আমরা বলতে পারি যে প্রকৃত উপসেট কোনগুলো, যে এ এর সকল উপাদান বিতে থাকবে, প্লাস বিতে অতিরিক্ত উপাদান থাকতে হবে, উপাদান থাকবে। এই সত্যটা যদি মানে, তাহলে কি হবে, তাহলে একটা প্রকৃত উপসেট হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেজ হচ্ছে গিয়ে পূরক সেট। ধরো পূরক সেট কোনগুলো, ধরো পূরক সেট কোনগুলো, ধরো ইউ একটা সার্বিক সেট, এবং সার্বিক সেটের যেসব উপাদান এ সেটে নেই, তাদের নিয়ে গঠিত সেট হবে এর পূরক সেট। বিষয়টা কঠিন লাগলো, আচ্ছা সমস্যা নেই, একটু বোঝাই দিচ্ছি, সমস্যা নাই, এক্সাম্পল দিয়ে দিলে সব ক্লিয়ার হবে। আচ্ছা, তো পূরক সেট কোনগুলো? পূরক সেটকে আসলে কিভাবে প্রকাশ করা হয়? পূরক সেটকে তিনভাবে প্রকাশ করা হয়। আমরা এর উপর একটা সিউ দিতে পারি, অথবা আমরা এর উপর একটা ড্যাশ দিতে পারি, অথবা এর উপর এরকম দিতে পারি। এই তিন ভাবেই পূরক সেট আমরা প্রকাশ করতে পারি। একটা এক্সাম্পল দেই, ধরো সার্বিক সেট আমরা নিই, সার্বিক সেট নিলাম যে 3 4 5 6 7 8 9। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে আরেকটা এ সেট নেই, এ সেট হচ্ছে গিয়ে 5 6
7, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেন যদি বলে এখান থেকে যে এ পূরক নির্ণয় করো, তাহলে এ পূরক কিভাবে নির্ণয় করব? আমরা সার্বিক সেট থেকে কি করব? সার্বিক সেট থেকে এ সেট বাদ দিব। সার্বিক সেট থেকে যদি এ সেট বাদ দিই তাহলে কি দাঁড়াবে? দেখো এখানে এখানে দেখো 3, 4, 5, 6, 7, 8, 9 বিয়োগ 5, 6, 7, ঠিক আছে। এখানে দেখো 5 আছে না, এখানে 5 এটা বাদ। এরপর এখানে 6 আছে, এখানে 6 আছে, এটাও বাদ। এবং 7, 7 এটাও বাদ। তাহলে পূরক সেট কোনগুলো হবে? একটা 3 হবে, 4 হবে, 8 হবে, 9 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি পূরক সেট। সোজা কথায় আমরা যদি বলতে চাই সার্বিক সেট থেকে যে সেটের পূরক সেট বের করতে বলবে সেটা যদি আমরা বাদ দিই তাহলে যে সেট গঠিত হবে ওইটাই হচ্ছে গিয়ে পূরক সেট। তো চলো পূরক সেট নিয়ে আমরা আর কিছু একটু এক্সট্রা যেগুলো আছে তথ্য ইনফরমেশন আছে সেগুলো জেনে নিই। এক নাম্বার হচ্ছে গিয়ে আমরা যদি ধরো একটা এ সেট নেই এবং এ সেটের ইউনিয়ন আর একটা যদি এ পূরক নেই তাহলে আমরা কি পাবো? সার্বিক সেট পাবো, ঠিক আছে। এটার এক্সাম্পল যদি বলতে চাই তাহলে এর আগে তো বললাম যে ইউ সমান সমান কত দেওয়া ছিল? ইউ সমান সমান দেওয়া ছিল 3 থেকে 9 পর্যন্ত, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এ কি ছিল? এ হচ্ছে গিয়ে 5, 6, 7, 5, 6, 7, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে এ ড্যাশ কি পাইলাম? এ ড্যাশ পাইলাম হচ্ছে গিয়ে 3 পাইছি, 4 পাইছি, 8 পাইছি, 9 পাইছি, ঠিক আছে। এখন আমরা যদি এ আর এ পূরককে আমরা যদি ইউনিয়ন করি তাহলে আমরা আর কি পাবো? এই সার্বিক সেট আছে না, এটাই পাবো। আচ্ছা, 2 নাম্বার কি? আমরা যদি এ ইন্টারসেকশন এ পূরক নির্ণয় করি তাহলে আমরা ফাঁকা সেট পাবো, অর্থাৎ আমরা কোনো সেটের উপাদানই পাবো না, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে গিয়ে আমরা যদি এ পূরককে আবার যদি পূরক করি তাহলে আমরা এ সেটেই পাবো। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা হচ্ছে কি সার্বিক সেট এবং যে ইন্টারসেকশন সেট বললাম এগুলো একটু পরবর্তীতে আলোচনা করব, এগুলা বিষয় একটু মনে রাখবা। এরপর শক্তি সেট। দেখো একটি সেটের সব সম্ভাব্য উপসেট নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। শক্তি সেট বলে কি বললাম? একটি সেটের সব সম্ভাব্য উপসেট নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। অর্থাৎ আমরা যদি একটা সেট নেই ধরলাম যে 1, 2, ঠিক আছে, এবং এই 1, 2 সেট থেকে যতগুলো উপসেট বের করা সম্ভব তাদের একত্রে আমরা কি বলবো? শক্তি সেট বলবো। এবং এই শক্তি সেটকে আসলে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা, ঠিক আছে। এখানে যে সেটের উপসেট বের করতে বলবে সেখানে এর জায়গায় ওই লেটারটা আমরা রিপ্লেস করে দেব, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন এ সেটের শক্তি সেট যদি বের করতে চাই তাহলে কি হবে? প্রথমে আমরা কি করব? প্রথমে সিঙ্গেল নেব, এরপর ডাবল নেব, এরপর ট্রিপল নেব, এরপর নিতে থাকবো আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা সিঙ্গেল আকারে যদি নিই 1 নিলাম, এরপরে 2 নিলাম, এরপর কি নেব? এরপর সিঙ্গেল আমাদের শেষ, এখন কি নেব? ডাবল অনুযায়ী নেব। দেখো 1 এবং 2, ঠিক আছে। এটা একটা কি সেট? শক্তি সেট। এটা যদি আমরা পুরোটা বন্ধনের মাধ্যমে যদি আবদ্ধ করি তাহলে আমরা এটাকে কি পাবো? শক্তি সেট পাবো। দেখো এখানে আরেকটা বিষয় বলা ভালো যে কোনো সেটের কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, ঠিক আছে, তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে শক্তি সেটের উপাদান হবে 2n পরিমাণ, ঠিক আছে। শক্তি সেটের উপাদান হবে n টু দি পাওয়ার। দেখো এখানে কয়টা আছে? এখানে 2টা উপাদান আছে না, উপাদান সংখ্যা 2, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কি হবে? 2 এর উপর স্কোয়ার, তার মানে কত হবে? 2 দুগুণে 4। আচ্ছা, এরপরে আসি ফাঁকা সেট। ফাঁকা সেট তো সোজা, আসলে ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা হয়, একটা এইভাবে আর একটা হচ্ছে গিয়ে এইভাবে, ঠিক আছে। আমরা আবার ভুল করে এইভাবে দিব না, ফাঁকা সেট এইভাবে আবার লিখবো না, এটা কিন্তু চরম লেভেলের ভুল, ঠিক আছে। এটা আমরা কখনোই দেব না।
ফাঁকা সেট হচ্ছে গিয়ে যে সেটের কোনো এলিমেন্ট নাই সেই সেটকে ফাঁকা সেট বলে। সেটের অন্তর, সেটের অন্তর যদি বলতে চাই, সেটের সংযোগ, আগে সেটের সংযোগটা আলোচনা করি। কি বলবো, যে দুই বা ততোধিক সেটের সব উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেট বলে এবং একে প্রকাশ করা হয় ইউনিয়ন দ্বারা। ঠিক আছে, ইউনিয়ন। আচ্ছা, তার মানে কি বললাম, দুই বা ততোধিক সেটের সব উপাদান, এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ, সব উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে, সংযোগ সেট বলে। একটা যদি এক্সাম্পল দেই, ধরো এই একটা সেট নিলাম যে 11, 12, 13, 14, এবং বি আর একটা সেট নিলাম, ধরলাম যে 13, 14, 15, 16, তাই না? এখন আমাদের বললো যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে এ ইউনিয়ন বি কি করব, আমরা এই দুইটার কমন আনকমন, কি কমন, কমন আমরা কি করব, কমন প্লাস আনকমন সবই নেব। কমন প্লাস আনকমন সবই নেওয়ার পরে যে সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে কি সেটের সংযোগ সেট। যেমন এখানে দেখো 11 আছে, 11, এখানে 12, 13, 14 নিলাম। এখানে 13, 14 আছে, বাট আমরা নেব না, কারণ একই সেটের মধ্যে একই এলিমেন্ট আমরা দুইবার বা রিপিট করার কোনো নিয়ম নেই। এই জন্য এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবা যে সেটের মধ্যে ডাবল এলিমেন্ট যেন না থাকে। যদি ডাবল এলিমেন্ট থাকে তাহলে আমরা ওটা একটাই নেব। তাহলে 13, 14 যেহেতু নিয়েছি আর নেব না। এরপর কি আছে, 15, আর একটা হচ্ছে গিয়ে 16। ঠিক আছে, তার মানে কমন আনকমন নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে গিয়ে সংযোগ সেট। এবং এখানে কিছু একটা মানে খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা যদি এ ইউনিয়ন বি করি আর যদি বি ইউনিয়ন এ করি, তাহলে এটা কিন্তু একই দাঁড়াবে, কোনো পরিবর্তন হবে না। আর একটা বিষয় যদি দেখি যে এ ইউনিয়ন যদি ফাঁকা সেট নেই তাহলে আমরা কিন্তু এ সেটে পাবো। কারণ কারণ ফাঁকা সেট মানে কি, কিছুই নাই, কোনো এলিমেন্টে নেই, তার মানে শুধুমাত্র এ সেটে যেসব উপাদান আছে ওই সেটগুলোই থাকবে, তাই না? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমরা যদি এ ইউনিয়নের সাথে যদি আবার এ সেট নির্ণয় করি তাহলে কিন্তু এ সেটেই পাবো। কারণ কি, আমরা একই এলিমেন্ট বারবার নেব না, এই জন্য আমরা শুধুমাত্র এ সেটই নেব। ঠিক আছে, আর একটা আছে যে আমরা যদি এ ইউনিয়নের সাথে যদি সার্বিক সেট নেই, ইউনিয়নের সাথে যদি সার্বিক সেট নেই, তখন কি করব, সার্বিক সেটে শুধু পাবো। কারণ কি, সার্বিক সেট হচ্ছে কি সবার বস বা সবার বড়, তাই জন্য এই যে সার্বিক সেটের মধ্যে অবভিয়াসলি এ সেটের উপাদানগুলো থাকতো, এই জন্য কি হবে, শুধুমাত্র সার্বিক সেটে আমরা সংযোগ সেটের ফলাফল আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে কি সেটের সেট। এটা শুধুমাত্র কমন অংশ নিয়ে, কমন পার্ট নিয়ে যে সেট গঠিত হয় তাকে কি বলে, সেটের সেট বলে, সেট বলে। ঠিক আছে, এটাকে ইন্টারজেকশনও বলে, ইন্টারসেকশন, ইন্টারসেকশনও বলা হয়, বা এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি এক্সাম্পল নেই, যেমন এর আগে যদি নেই যে 11, 12, 13, 14 আছে, এটা একটা সেট আছে, এবং বি আর একটা সেট আছে 13, 14, 15, 16। তাহলে দেখো এখানে কমন অংশগুলো কি কি আছে, দেখো এখানেও 13 আছে, এখানেও 13 আছে, এখানেও 14 আছে, এখানেও 14 আছে, তাই না? তার মানে এখানে শুধু কমন অংশগুলো কোনগুলো, কমন অংশগুলো কোনগুলো, 13 এবং 14। তার মানে আমরা বলতে পারি যে তাহলে এ ইন্টারসেকশন বি হবে কোনগুলো, 13 এবং 14, এটাই অ্যান্সার। ঠিক আছে, তার মানে শুধুমাত্র কমন সেটগুলো নিয়ে গঠিত সেটকে কি বলে, ইন্টারসেকশন সেট বলে। আচ্ছা, যদি নিঃছেদ সেট বলি, সেটের মধ্যে যদি যদি কমন
পার্ট না থাকে। ধর ইন্টারসেকশন সেট করলাম, বাট আমরা কোনো সেটেই এমন কোনো সেট পাইলাম না যেটা আসলে কোনো কমন যায়, বা ওই সেট দ্বয়ের মাঝে কোনো কমন অংশ থাকে না। এক্সাম্পল যদি দেই ধরো একটা সেট দিলাম যে 3 4 5 6, এবং বি আর একটা সেট দিলাম যে 8 9 10 11। ঠিক আছে, এখানে দেখো তো আমরা কমন কিছু পাচ্ছি। এখানে সেটে 3 4 5 6 আছে, 8 9 10 আছে, এখানে কিন্তু কমন কোনো কিছুই যাচ্ছে না। যেহেতু কমন কোনো কিছু যাচ্ছে না, এই জন্য আমরা বলতে পারি যে এটা একটা নিশ্চিত সেট, অর্থাৎ এখানে আমরা কোনো কিছুই পাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আরেকটা বিষয় খেয়াল করি, যেমন আমরা যদি এ ইন্টারসেকশন বি করি এবং যদি বি ইন্টারসেকশন এ করি, তাহলে এটা কিন্তু আমাদের প্রযোজ্য হবে। ঠিক আছে, ইন্টারসেকশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 2 নাম্বার, এগুলা হুটহাট করে এমসিকিউ আসতে পারে, নাও আসতে পারে, বাট জেনে রাখা এগুলো ভালো। আমরা এ ইন্টারসেকশনের সাথে যদি আবার ওই সেটে মানে ইন্টারসেকশন করি, তখন আমরা এ সেটেই পাবো। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা এ ইন্টারসেকশনের সাথে যদি ফাঁকা সেট করি, তখন আমরা ফাঁকা সেটেই পাবো। ঠিক আছে। আর একটা বিষয়, এ ইন্টারসেকশনের সাথে যদি আমরা ইউনিয়ন বা সংযোগ সেট করি, তখন আমরা এ সেটেই পাবো। কারণ কি, ইউনিয়ন সেটটা অনেক বড় এবং এ সেট কম, এজন্য শুধুমাত্র কমন যে অংশটা এ সেটের মধ্যেই থাকবে, এজন্য শুধুমাত্র এ সেট থাকবে। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। কার্তেশীয় গুণ সেট। কার্তেশীয় গুণ সেট আরো একটা সুন্দর টপিক। যেমন আমরা যদি ধরলাম যে দুটি সেট এ এবং বি, এবং এর কার্তেশীয় গুণ সেট হবে সব সম্ভাব্য ক্রমজোড় উপাদান নিয়ে গঠিত সেট। কি বললাম? এ এবং বি এর কার্তেশীয় কার্তেশীয় গুণ সেট হবে সব সম্ভাব্য ক্রমজোড় নিয়ে গঠিত সেট। ঠিক আছে। তো একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। ধরো একটা সেট আছে 1, আর একটা আছে 2, এবং আর একটা বি সেট উপাদান আছে এক্স এবং ওয়াই। তাহলে এর কার্টেশীয় গুণসেট কি হবে? যদি কার্টেশীয় গুণসেট যদি বের করি, তাহলে আমরা কি করব? এই যে প্রথম উপাদান আছে না, এই যে এই প্রথম উপাদানের সাথে একবার প্রথম উপাদান গুণ করব, আবার এই প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ করব, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এখানে 1x, আবার কি 1y। আর কি কি পাবো দেখো, এখানে আবার এবার আমরা দ্বিতীয় উপাদান নিয়ে কাজ করব। দেখো, দ্বিতীয় উপাদানের সাথে কি করব? আমরা একবার প্রথম উপাদান নেব, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় সেটের একবার দ্বিতীয় উপাদান নেব। তাহলে এই সেটটা, তাহলে আমরা কি পাবো? একটা পাবো 1 সরি 2x, আর একটা কি হবে 2y। ঠিক আছে। এই পুরো সেট হচ্ছে কি কি কার্তেশীয় গুণ সেট। অর্থাৎ কার্তেশীয় গুণ সেট হইতে গেলে আমাদের সব সম্ভাব্য ক্রমজোড় উপাদান নিতে হবে। জোর মানে কি? দুইটা এলিমেন্ট থাকতে হবে, এটা কিন্তু ভোলা যাবে না। ক্রম মানে অর্ডার, এবং জোর মানে অর্ডার অনুযায়ী প্রথম সেটের সাথে প্রথম সেট নেব, প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটে দ্বিতীয় উপাদান নেব। এভাবে আমাদের অর্ডার বেস আমাদের এই সেটটা বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় খেয়াল করলে ভালো হয়। যেমন ধরো এতে এম সংখ্যক উপাদান আছে। ঠিক আছে, এতে এম সংখ্যক উপাদান আছে এবং বিতে এন সংখ্যক উপাদান আছে। এ গুণন বি কি হবে? এম গুণন এম দ্বারা গুণ করলে আমরা কার্তেশীয় গুণ সেটে কয়টি উপাদান হবে সেটা ইজিলি বের করতে পারবো। যেমন এখানে দেখো, এখানে প্রথম সেটের উপাদান আছে 2টা, এবং দ্বিতীয় সেটের উপাদান আছে কয়টা? 2টা। তার মানে তাহলে এর উপাদান তাহলে কয়টি হবে? কার্তেশীয় গুণ সেটের উপাদান হবে 2 × 2, তার মানে 4টা। দেখো আমরা এখানে 4টে, 1টা 2টা 3টে 4টা, এই 4টাই পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা,
আমাদের আর কিছু বিষয় লক্ষ্য রাখা লাগবে। সেটা হচ্ছে গিয়ে ধরো এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট নোট। ধরো যে এ গুণন বি এবং বি গুণন এ, এটা কিন্তু কখনোই কিন্তু এক হবে না, এটা কখনোই সমান হবে না। এটা কিন্তু এমসিকিউতে খুব আসে, এটা কখনোই সমান হবে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে দেখো, আমরা যে প্রথমে 1/x নিলাম এবং দ্বিতীয় উপাদানের যে আরেকটা পাইলাম যে হচ্ছে কি x/1, এই যে x/1 কই গেল, এই যে মানে আমরা যদি দেখো কারণ কি, কারণ হচ্ছে কি 1/x এবং x/1 এটা কিন্তু এক কথা নয়, ক্রোমোজোমে কিন্তু অর্ডার কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে গিয়ে আহ মানে প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, এই স্থান পরিবর্তন করলে কিন্তু মান সেম থাকবে না। এই জন্য এটা যেহেতু সেম নয়, এটা যেহেতু সেম নয়, এই জন্য আমরা এটাও কিন্তু সেম লিখতে পারবো না। এই বিষয়টা খেয়াল রাখবো। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখি, সেটা হচ্ছে গিয়ে এ যদি ফাঁকা সেট হয় এবং বিউ যদি ফাঁকা সেট হয়, তাহলে তাহলে আমরা কি বলতে পারবো যে এ কার্টেসীয় গুণছে বি এর যে আমরা মান পাবো সেটা কিন্তু ফাঁকা সেট হবে। এই দুইটা বিষয় একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা বক্স করে দিলাম। তো মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে ফাংশন এবং যে ভেন চিত্র আছে এবং পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করবো। তো আমরা যদি একটা রিক্যাপ দিই তাহলে কি কি শিখলাম, একটু ওভারভিউ যদি দিই। প্রথমত শিখলাম যে সেট কি, সেট আসলে জানলাম যে সুনির্ধারিত বস্তুর একটা সুনির্ধারিত সংগ্রহ, ঠিক আছে? সেটা যে কোনো কিছু হইতে পারে, যেমন লেটারে হইতে পারে, সর্বনাম হইতে পারে, যেমন পশু পাখি হইতে পারে, ঠিক আছে? যে কোনো কিছুরই একটা সুনির্ধারিত আমরা যদি কালেকশন নেই, সংগ্রহ নেই, তাহলে সেটাই আমরা একটা সেট পাবো, ঠিক আছে? এবং সেটকে কিভাবে প্রকাশ করা হয় সেটাও দেখলাম। সেটকে হচ্ছে গিয়ে এইভাবে প্রকাশ করা হয়। সেটকে সাধারণত এই যে এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? বন্ধনীর মাধ্যমে এভাবে প্রকাশ করা হয়ে থাকে, এটা শিখলাম। আচ্ছা, আচ্ছা, এরপর যদি যাই তাহলে শিখলাম যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি করা হয়, উপাদান বা এলিমেন্টগুলো কমা দ্বারা পৃথক করা হয়। এবং গঠন পদ্ধতিতে কি করা হয়, শুধুমাত্র শর্ত সাপেক্ষে যে সেট গঠন করা হয় সেটাই হচ্ছে গিয়ে সেট গঠন পদ্ধতি। এরপরে শিখলাম যে বাস্তব সেট সম্পর্কিত সেটগুলো, যেমন রিয়েল নাম্বার, এরপরে হচ্ছে গিয়ে যে পূর্ণ সংখ্যার সেট যেটা আছে। এরপরে শিখলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। এরপর ন্যাচারাল নাম্বার শিখলাম। এরপরে মূলদ এবং অমূলদ সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যা আমরা শিখলাম যে কিভাবে মূলদ সংখ্যা কোনগুলো, সকল পূর্ণবর্গ সংখ্যা হবে, সাধারণ ভগ্নাংশ হবে, সসীম দশমিক হবে এবং আবৃত দশমিক হবে। অর্থাৎ যে দশমিকের পর যে সংখ্যাগুলো পুনরায় যদি রিপিট হয় সেগুলো কি আবৃত দশমিক, ঠিক আছে? এরপর অমূলদ সংখ্যা শিখলাম। অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলো বর্গমূল নয়, এবং আরেকটা কি যেগুলো ঘনমূল, এগুলো কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে পড়বে। এবং বিশেষ সংখ্যা যেগুলো স্পেসিফিক করে মান আছে, যেমন পাই, এর কিন্তু একটা স্পেসিফিক মান আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা, ঠিক আছে? এরপরে সার্বিক সেট ছিলাম। সার্বিক সেট কোনগুলো, মানে এই সেটটা হচ্ছে গিয়ে মূলত সবার বস, ঠিক আছে? তো যে সেট নিয়ে আসলে সবার বড় যে সেট সেটাই সার্বিক সেট, ইজিলি আমরা মনে রাখতে পারি। এর উপসেট হচ্ছে গিয়ে কোনগুলো, উপসেট হচ্ছে গিয়ে ধরো মানে দুইটা সেট, দ্বিতীয় সেট হচ্ছে গিয়ে একটা সেট আর একটা সেটের আন্ডারে থাকে, সেটাই হচ্ছে গিয়ে উপসেট। যেমন এখানে 1 2 3 4 আছে, এখানে 2 4 আছে, কারণ 2 এবং 4 যেহেতু বড় সেটের উপাদানের মধ্যেই আছে, এই জন্য আমরা বলতে পারি যে এ সেটটা হবে কি বি সেটের উপসেট। প্রকৃত উপসেট কোনগুলো, প্রকৃত উপসেট হচ্ছে গিয়ে উপসেট ঠিকই আছে, শুধু আরেকটা শর্ত যুক্ত হবে, সেটা হচ্ছে গিয়ে এই দুইটা সেট কখনো সমান হইতে পারবে না। যদি সমান না হয় তাহলেই কেবল প্রকৃত উপসেট হবে, ঠিক আছে?
মানে বিতে আরেকটা বাড়তি আমাদের উপাদান থাকবে, একটা বা একাধিক বাড়তি উপাদান থাকতে পারে। এরপরে শিখলাম পূরক সেট। পূরক সেট কোনগুলো? আমরা যদি সার্বিক সেট থেকে যে সেটের পূরক সেট বের করতে চাইবে সেটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পূরক সেট পাবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের শিখলাম যে পূরক সেটের কিছু হচ্ছে গিয়ে রুলস আছে, সেগুলো আমরা শিখলাম। এরপরে শক্তি সেট। শক্তি সেট কোনগুলো? একটা সেটের সম্ভাব্য যতগুলো উপসেট সম্ভব সেগুলোকেই বলে কি সেট? শক্তি সেট বলে। ঠিক আছে। ও, শক্তি সেটে আরেকটা জিনিস ভুল করছিলাম, আমরা এখানে আরেকটা জিনিস ফাঁকা সেট নিতে ভুলে গেছিলাম। ঠিক আছে, শক্তি সেটে কিন্তু ফাঁকা সেট হবে। ক্লিয়ার? আচ্ছা, আহ এরপরে ফাঁকা সেট তো আলোচনা করলাম, এরপরে সেটের অন্তরও আলোচনা করলাম। যে আহ সেটের অন্তরটা মানে আলোচনা করি না। আচ্ছা, সেটের অন্তর ধরলাম এ একটা সেট 3, 4, 5, 6। ঠিক আছে। এবং বি আর একটা সেট হচ্ছে গিয়ে 6, 7, 8। তাহলে কি হবে? আমরা যদি সেটের অন্তর বা এ বাদ বি বলি তাহলে কিভাবে পাবো? আমরা বাদ দেবো। দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, এটা বাদ, এজন্য এটা বাদ। এবং 7 এবং 8, 7, 8 তো আগেই বাদ। কারণ কি? আমরা সব সময় এ কে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে নিয়ে দেবো। ঠিক আছে। এ আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু এবং এ কে কেন্দ্র করি আমরা সেটের অন্তর বা বাদ সেট নির্ণয় করব। তো এখান থেকে দেখো 6 বাদ দেবো, 6 বাদ দেবো, তাহলে কি থাকবে? এখান থেকে যদি 6 বাদ দেই শুধু পড়ে থাকবে 3 এবং 4। ঠিক আছে। এই দুইটা সেটের অন্তর হচ্ছে গিয়ে কি? 3 এবং 4। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, সেটের অন্তর। আচ্ছা, এরপর সেটের সংযোগ শিখলাম যে দুইটা সেটের হচ্ছে গিয়ে দুইটা সেটের আমরা যদি সব উপাদান নেই, কমন আনকমন নেই, তাহলে আমরা সেটের সংযোগ পাবো। এরপর সেটের সেট আমরা বের করলাম যে শুধুমাত্র কমন অংশ নিয়ে আমরা সেটের সেট বের করতে পারবো, অথবা এটাকে ইন্টারসেকশন সেট বলে, প্রতীক তো দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে শিখলাম নিঃশেষ সেট। নিঃশেষ সেট আর কিছুই নয়, যদি আমরা ইন্টারসেকশন সেট করার পরে পরবর্তীতে আমরা যদি কোনো এলিমেন্ট না পাই তখন নিঃশেষ সেট হবে। ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো এখানে আমরা যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে আমাদের এখানে কিন্তু ফাঁকা সেট, তার মানে এটাই কি? একটা নিঃশেষ সেট। এরপর কার্তেশীয় গুণ সেট শিখলাম। কার্তেশীয় গুণ সেট কি হবে? যে সকল সম্ভাব্য ক্রোমোজোর উপাদান নিয়ে গঠিত যে সেট গঠিত হয়। ধরো এটা যদি একটা বাস্তব রিয়েল লাইফ উদাহরণ দিই, ধরো তোমার কাছে কয়টা শার্ট আছে? ধরো 3টি শার্ট আছে, 3টি শার্ট আছে এবং 2টি ধরো যে হচ্ছে গিয়ে উম, উম, যদি আরো স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে 3টি যে শার্ট আছে, 3টি শার্টের কালার কি? 3টি শার্টের কালার ধরো যে লাল, একটা হচ্ছে কি নীল, আর একটা ধরো যে সবুজ। ঠিক আছে, এই 3টি শার্ট আছে। আর ধরো যে 2টি কি আছে? 2টি ধরো যে প্যান্ট আছে, এবং প্যান্টের কালার কি কি? একটা ধরো কালো, আর একটা হচ্ছে গিয়ে ধরো বাদামি। ঠিক আছে, কালো এবং বাদামি। তাহলে কার্তেশীয় গুণ সেট এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো? দেখো মজার বিষয় হচ্ছে গিয়ে তোমার কাছে 3টা শার্ট আছে আলাদা কালারের, 2টা প্যান্ট আছে আলাদা কালারের। তাহলে কার্তেশীয় গুণ সেট এখানে তোমাকে বলে দিতে পারবে যে তুমি আসলে আলাদাভাবে কতগুলো পোশাক পরতে পারবে, তাই না? দেখো এখানে তুমি লালের সাথে তুমি কালো পরতে পারো, লালের সাথে বাদামি পরতে পারো, তাই না? আবার এই যে নীল শার্টের সাথে কালো প্যান্টও পরতে পারো। এভাবে কার্তেশীয় গুণ সেট আসলে নির্দেশ করে তুমি ওই জিনিসটা কতবার আসলে কি করতে পারবা? পড়তে পারবা। তো তাহলে মোট কয়বার? এখানে 3টা উপাদান আছে, 2টা উপাদান আছে, তার মানে কি 3 × 6 বার তুমি এটা মোট পড়তে পারবা। ঠিক আছে, এটা একটা হচ্ছে গিয়ে রিয়েল লাইফ উদাহরণ। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আজকের আলোচনা। পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকি। আসসালামু আলাইকুম।